হ্যালো এভরিবডি, আমি তরিত মাহাতো আর আপনি দেখছেন আর্ট অ্যান্ড পুরুলিয়া। অ্যাক্রিলিক্সের সাথে পেন্টিংয়ের এই সিরিজে আমার পরবর্তী বিষয় হলো কীভাবে বিশেষ গুণসম্পন্ন বিষয়গুলি আঁকতে হয়, যেমন আলো কিংবা ধাতু বা কাচের মতো খুব চকচকে এবং স্বচ্ছ বস্তু। এই অংশে আজ আমরা দেখব আলো কিভাবে আঁকব, আর পরের অংশে দেখব কাঁচ আঁকা। এখন আলোর উৎসব দীপাবলির সময় কিভাবে আলো আঁকতে হয় সেটা দেখার জন্যে এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আলো আঁকা একটু কঠিন। আলোর উৎস যেমন সূর্য বা মোমবাতি আঁকার চেয়েও অনেক সময় বেশি আকর্ষণীয় হয় অন্য বস্তুর উপরে আলোর প্রভাব। আলো যখন স্বচ্ছ বা অল্প স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে যায়, যেমন কাঁচ, বা চকচকে পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়, যেমন কোনো মেটাল সারফেস, তখনও বেশ আকর্ষণীয় প্রভাব তৈরি হয়। আর অবশ্যই তৈরি হয় আকর্ষণীয় হাইলাইট আর ছায়ার দৃশ্য। আলো বা আলোর প্রভাব আঁকতে গেলে আলোর উৎসের বৈশিষ্ট্যগুলো জানা খুবই দরকার। দিনের বেলায় সাধারণত আলোর উৎস হয় সূর্য। সূর্য অনেক দূরে আর অনেক উজ্জ্বল এবং চারদিকে সেই আলোটা ছড়ায়। অন্য বস্তু বা পরিবেশের উপরে প্রভাব নির্ভর করে দিনের সময়ের উপরে, সকাল, দুপুর না বিকেল, আবার আবহাওয়ার উপরেও, চড়া রোদ নাকি মেঘলা আকাশ। আলোর উৎস যা আমরা পৃথিবীতে তৈরি করেছি, যেমন মোমবাতি বা ইলেকট্রিকের আলো, সাধারণত একটা নির্দিষ্ট দিকে আলো ফেলে, একেবারে চারদিকে নাও হতে পারে। আলোর উৎস সম্পর্কে আমাদের যে কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই জানা উচিত, সেগুলো দেখা যাক। আলোর উৎস কি? সূর্য না আগুন না বৈদ্যুতিক আলো? একাধিক উৎসের সমন্বয় হতে পারে। অন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আলো আসার দিক, অর্থাৎ কোন দিক থেকে আলো আসছে। ছায়ার বৈশিষ্ট্যগুলো এর উপরে নির্ভর করবে। যেমন আলো যদি মাথার উপরে থাকে, ছায়া হয় ছোট, আর যদি পাশে থাকে তাহলে ছায়া হবে লম্বা। আরেকটা বৈশিষ্ট্য হলো উজ্জ্বলতা। আলোটা কতটা উজ্জ্বল? উজ্জ্বলতা বেশিরভাগ ক্ষেত্রে আপেক্ষিক। একাধিক উৎসের ক্ষেত্রে উজ্জ্বলতা একে অপরের সাথে তুলনা করাও যেতে পারে। আলোর রঙও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বেশিরভাগ সময় আগুনের ক্ষেত্রে আলোর রং সাদা এবং কখনো কখনো হলুদ এবং কমলা হয়, কিন্তু বৈদ্যুতিক আলো যে কোনো রঙের হতে পারে। আলোর রঙের উপর নির্ভর করে অন্য বস্তুর রঙও, যেগুলোর উপরে এই আলো পড়ছে। এই বিষয়গুলো আমরা বুঝতে পারলে আলো আঁকা সহজ হবে। এগুলো বোঝার জন্য আমরা একটা জ্বলন্ত মাটির প্রদীপ আঁকব। আলো আঁকা শুরু করার জন্যে এটা বেশ সুন্দর আর সহজ বিষয়। এই ছবিটা আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করব আঁকার জন্যে। কাগজের উপরে আমি একটা সবুজ রঙের আস্তরণ আগেই দিয়ে রেখেছি। আমাদের বিষয়ের ব্যাকগ্রাউন্ড রঙও মোটামুটিভাবে সবুজই। এখানে লক্ষ্য করার বিষয় হলো পিছনের কুল রঙগুলোর উপরে প্রদীপের আর সেটার আলোর ওয়ার্ম রং বেশ কন্ট্রাস্টের সৃষ্টি করেছে। আমরা প্রথমে প্রদীপটা স্কেচ বানিয়ে নেব। এখানে আলোর উৎস হলো প্রদীপ নিজেই। আলোটা যদিও চারদিকে ছড়াচ্ছে, আমরা ওটার প্রভাব কেবলমাত্র প্রদীপের শরীরে আর মেঝেতে, অর্থাৎ নিচের দিকে দেখতে পাচ্ছি। শিখার মাঝখানটা বেশ উজ্জ্বল সাদা রঙের, আর শিখার বাইরের দিকে উজ্জ্বলতা ধীরে ধীরে কমে গেছে। রঙগুলো উষ্ণ হলুদ এবং কমলা। নিচে একটু নীল শিখা আছে, যেখানটা সাধারণত সবথেকে গরম হয়। আমি শিখার মাঝখান দিয়ে শুরু করব। সাদা, সরাসরি টিউব থেকে বার করা সাদা রং। তারপরে আমি প্রদীপের মিড টোনগুলোকে ব্লক করব। আলোর উৎস থেকে দূরে যাওয়ার সাথে সাথে রঙও কিছুটা গাঢ় হয়ে যাবে। এই রঙগুলো শুকিয়ে যাওয়ার পরেই আমরা অন্য রং লাগাবো।
এখন আমরা শিখার আভা যোগ করব। পাশের রঙের ভ্যালু মাঝের সাদার তুলনায় সামান্য একটু গাঢ় হবে, সেটা আমরা হলুদ আর কমলা যোগ করে বানাবো। একেবারে বাইরের রঙটা এতটাই পাতলা হতে হবে যাতে পিছনের সবুজ রঙটাও হালকা হালকা দেখা যায়। এটা গ্লেজিং পদ্ধতি ব্যবহার করব। এছাড়াও শিখাটার নিচে একটা যে ছোট নীল আভা আছে সেটাও আঁকতে হবে। এরপরে হাইলাইট আর শ্যাডোগুলো আরও ভালোভাবে ফুটিয়ে তুলব। প্রদীপের উপরের অংশে যেখানে আলো লাগছে সেই জায়গাগুলোর ভ্যালু হালকা হবে আর রঙগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে।
আরেকবার আকার আর হাইলাইট এবং ছায়া ভালোভাবে ডিফাইন করে ছবিটা শেষ করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভাগে দেখব কিভাবে কাঁচ আঁকতে হয়। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।